আর একজন পথে নেমে সেনগুপ্ত পরিবারের মুখ উজ্জ্বল করলো। এই মেয়েটা তো সেনগুপ্ত বাড়িতে আসন একেবারে পাকা করে তুলেছে। টাকা আর ক্ষমতা কোনোটারই আর দখল নিতে পারছি না আমি, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। টাকা রোজগারের একটা পথ তো খুঁজতেই হবে আমাকে, আর তার সঙ্গে মধুবনী আর এই ঋকদেবকে, ওই বাচ্চাটা সমেত বাড়ি ছাড়া করানোর জন্য আরো বড় একটা চাল চালতে হবে। আচ্ছা মামা, বলো তো হর্স কত পা চলে? হর্সের তো 4টে পা। ওই 4টে পা যতক্ষণ না ক্লান্ত হয় ততক্ষণ হর্স চলতে থাকে। আর হর্স কিন্তু চলে কম, দৌড়োয় বেশি। উফ মামা, আমি হর্সের মাথায় ঘোরাঘুরি কথা বলছি না, আমি তো চেসের কথা বলছি। ওইখানে হর্সরা 2.5 পা চলে। এই মিহি, তুই দাবা খেলতে কোথায় শিখলি রে? হ্যাঁ, মানে হর্স তো চেসে 2.5 পা চলে, ঠিকই তো। হ্যাঁ, আমি তো মেজদা দাদুর কাছ থেকে আজকে চেস খেলা শিখেছি। মেজদা দাদু? মেজদা দাদু মানে বড় কাকাই, ছোট কাকাই তো মেজদা রাখে, সেই থেকে নাম দিয়েছে মেজদা দাদু। তাই তো ম্যাডাম, বড় কাকাই কিন্তু আবার খুব ভালো চেস খেলে জানো। আমাকে বলেছে তো রোজ মেজদা দাদুর সঙ্গে চেস প্র্যাকটিস করলে আমিও খুব ভালো খেলতে পারবো। অবশ্যই। ওই দেখে তো আমার চেস চ্যাম্পিয়ন জুজুম। সত্যি মেজু কাকু নিজের গরজে মিহিকে চেস খেলা শেখাচ্ছেন। কি ভালো উনি। মিহির শিক্ষা দীক্ষা, বড় হয়ে ওঠা নিয়ে যে এই পরিবারের সবাই এত ভাবছে, এটা আমার কাছে স্বপ্নের মতো সুন্দর। রিক, পাপা পাপা, আমি রোজ মেজদা দাদুর সঙ্গে প্র্যাকটিস করব আর সানডে ম্যাচ খেলবো। তারপর ম্যাচ হয়ে গেলে নিমকি থামের সাথে সিক্রেট মিশনে যাব। আচ্ছা 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 ম্যাডাম, আপনি তো খুব ব্যস্ত, আমি বুঝলাম, কিন্তু আমার কত জরুরি কথা বলার আছে। একটু কি টাইম হবে? হ্যাঁ, সময় হবে। আচ্ছা মাম্মা, তুমি তো ভালো খারাপ সব চিনতে পারো, বুঝতে পারো, তাই তো? হ্যাঁ, পারি তো। আমি যখন পাপাকে ভুল বুঝেছিলাম, তুমি তো আমাকে বুঝিয়েছিলে যে পাপা ভালো লোক। হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু তুমি যে ওই লোকটাকে খুঁজতে রকিং ক্যাফেতে যাচ্ছিলে বুবুনকে নিয়ে, ওই লোকটা কিন্তু একদম ভালো লোক নয় মাম্মা। তুই আর যাবি না তো? এ মা, আমি তো ওই লোকটাকে আঙ্গুল ধরাতেই ভুলে গেছিলাম। ধরাতে তো আমি আগেই জেনে যেতাম ও ভালো না খারাপ। মিস্টেক হয়ে গেছে মাম্মা। কিন্তু মাম্মা, ও কি আমার আসল? না মাম্মা, ও তোমার পাপাও নয় আর ও ভালো লোকও নয়। এই যে, এই হচ্ছে তোমার পাপা। এর আগে কোনোদিন কোনো পাপা ছিল না, বুঝেছ? শুধু এই তোমার পাপা। তুই ওই লোকটার কাছে কোনোদিন যাবি না তো? বল, কোনোদিন যাবি না তো? উফ, ছেলে মানুষ মাম্মাটা খালি ভয় পায়। ভয় পাই, ভয় পাই। খুব আদর হচ্ছে দেখছি। আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে ওই দুষ্ট লোকের কাছে যাব না। দুষ্টু লোক? বাবা, একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলো। আপনার নাতি মানে রিভু কর্পোরেট MBA করতে চাইছে। হ্যাঁ বাবা, কিন্তু তার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকার দরকার, প্রায় 40 লাখ। তেমন কিছু না, 4টে সেমিস্টারে ভাগ করে দেওয়া যাবে। ছেলেটা পড়তে চাইছে, বাধা তো দিতে পারি না বাবা। তো এতগুলো টাকা আমার হাতে তো নেই, তাই জন্যই আপনাকে ছেলের নাম করে টাকাটা হাতিয়ে ছেলেকে একটা ছোট পার্সেন্টেজ দিয়ে বাকিটা থাকবে আমার জন্য। রিকুইজিশনটা নিয়ে ক্যাশটা ইস্যু করে দেবেন। 5 লাখ টাকা ক্যাশ? কি করবেন এত টাকা নিয়ে? বোমা,
রিভুকে আমি যতটা দেখেছি, অফিস কাচারি বা পড়াশুনো কোনো ব্যাপারে ওর বিশেষ মনোযোগ নেই। এতগুলো টাকা খরচ করা উলুবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে না তো? কোম্পানির সবে লাভের মুখ দেখতে শুরু করেছে, এখন অতগুলো টাকা খরচ করা কি ঠিক হবে? বুড়োটার ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, তবু হাত দিয়ে টাকা গলছে না। এবার চেষ্টা করে দেখি না বাবা, আমরা আপনারই তো নাতি। আর মায়ের মন বলছে যে আমার ছেলেটা এবার বোধহয় আমাদের কাউকে হতাশ করবে না। ও পারবে বাবা, আমার মন বলছে ও ঠিক পারবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? দাদু ভাইয়ের কাছে যাও, দাদু ভাইকে প্রমিস করো যে তুমি মন দিয়ে পড়াশুনো করবে, সময় মতন দাদু ভাইয়ের হাতে তুমি তোমার MBA সার্টিফিকেটটা তুলে দেবে। দাদা ভাইয়ের মতন ব্রাইট হবে তুমি। তোমার দাদু ভাই যেমন তোমার দাদা ভাইকে নিয়ে গর্ব করেন, তেমন তোমাকে নিয়েও গর্ব করতে পারবেন। যাও, কথা দাও। দাদু, আমি সত্যি কথা বলছি দাদু, আমি প্রমিস করছি তোমাকে, আমি মন দিয়ে পড়াশোনা করব, আমি দাদা ভাইয়ের মতো খুব ভালো স্টুডেন্ট হব। তুমি শুধু আমাকে এই MBA-তে একটু হেল্প করে দাও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা ঠামি, মনে মনে নেই যেদিন মিহি একা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আমরা সবাই খুঁজছিলাম, ওই তো সেই দিনই তো একটা রাস্তায় একটা লোকের সঙ্গে ওর দেখা হয়েছিল। ওর তাকে একেবারেই পছন্দ হয়নি, তাই তো মিহি, তাই তাকে দুষ্টু লোক বলছিল। শোনো, এরকম একা একা না বাড়ি থেকে কখনো বেরিয়ে যাবে না, বুঝেছো? আমি তোমাদের, বিশেষ করে তোমাকে একটা কথা বলতে এসেছি। বলছি যে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েকে আজ আমাদের ঘরে রাতে নিয়ে যাই। কারণ ওর বুড়ি দাদু বলছে যে মেয়ের সঙ্গে গল্প করতে করতে ঘুমাবে। কি মজা, কি মজা! আজকে নিমকিটা আমার বুড়ি দাদুর কাছে ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন থাকবে, যাক না মিহি। না, আগের দিন তো মাঝরাতে ওই ঘর থেকে পাঁজাকোলা করে মেয়েকে ঘরে নিয়ে এসেছিলে, তাই বলছিলাম আর কি। চলো মেয়ে, চলো, টাটা করে দাও। টাটা, গুড নাইট বাবা মাম্মা। গুড নাইট, টাটা টাটা, খুব ভালো করে গল্প করো। টাটা, টাটা, বাই বাই। চলো আমরা বুড়ি দাদুর সঙ্গে গল্প করি, চলো। একটা কথা আমি আমার মাথা থেকে কিছুতেই বার করতে পারছি না মধুবনী। দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমার অতীত নিয়ে ঘাটতে চাই না, কিন্তু মধুবনী কিছু বিষয় নিয়ে আমি খুব কিউরিয়াস, তাই তোমাকে জিজ্ঞেস করছি। দেখো, তুমি বারবার বলছো মিহির কোনো পাপা ছিল না, ওইদিকে সৌভিক বলছে তোমার সাথে মিহির রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ একটা টাইমে তুমি প্রেগনেন্ট ছিলে। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে মধুবনী। আসল রহস্যটা কি মধুবনী, সেটা কি আমি জানতে পারি? টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? অফকোর্স। কি শর্ত বাবা, বলুন না আমায়। বুঝতেই পারছো, 40 লক্ষ টাকা ছেলে খেলা নয়, না। অনেকগুলো টাকা। রিভুকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, কোনো রকম ফাঁকিবাজি করলে চলবে না। ফাঁকিবাজি করলে টাকা বন্ধ। যে কথা ও দিচ্ছে সেটা রাখতে হবে। নিশ্চয়ই। রিভুকে তো আমি একদমই ভরসা করি না, তাই মনিটরিং এর কাজটা
মধুবনীকে দেব। রিভু বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন? দাদুকে প্রণাম করতে হবে, সেটাও কি তোমাকে মা বলে দেবে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাবা কমলদির ছেলের জন্য টাকা দিচ্ছে, তাও এতগুলো? আমার মেয়েটা কি বাণিজ্য জালে ভেসে এসেছে নাকি? ওর পড়াশোনার জন্য টাকা চাইবো? বাবা, রুমির দ্বারা তো সেটাও হবে না। ওর MBA করছে শুনলে লোকে তো বিশ্বাসই করবে না। না 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 না, টাকা বার করার অন্য একটা রাস্তা বের করতে হবে। আজ রাত্রিবেলা 2 ড্রপ সর্ষের তেল চোখে দিয়ে দেবো, দিয়ে জেগে থাকবো। রাস্তা আমি বার করবই। আমারও মনে হচ্ছে এবার যদি আমি তোমাকে সত্যিটা না বলি তাহলে তোমার প্রতি অন্যায় করা হবে। তাই আজ আমি তোমাকে সবটা বলবো। দুর্গাপুরে আমাদের ছোট পরিবার ছিল, মা, বাবা, আমি আর দিদি। সব মিলিয়ে খুব আনন্দেই কাটছিল। একদিকে আমার পড়াশোনা চলছিল, অন্যদিকে আমার নাচ, আর একদিকে সৌভিক, যাকে আমি সত্যিকারের আপন ভেবেছিলাম। 5-5.5 বছর আগে চোখে সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে আমি ন্যাশনাল কম্পিটিশনে নাম দিই। এত হাজার হাজার মেয়ের মধ্যে দুর্গাপুরের মধুবনী ঘোষ সিলেক্টেড হয়। আর সেই সুখবর নিয়ে আমি যখন বাড়িতে ফিরলাম তখন মা, ও মা, ও বাবা, তাড়াতাড়ি এসো, একটা দারুণ খবর আছে। ও মা, কোথায় তুমি? এত চিৎকার করছিস কেন বলতো? আরে একদম চুপ। এই আমরা সবাই খুব খুব চিন্তায় আছি মধু। মা, কেন রে দিদি? তোর কি? তোর তো কোনো তালই নেই, তোর কিছুতেই কিছু যায় আসে না, তাই না? ডাক্তার জানিয়েছেন 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহের মধ্যে বাবার কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারলে আমরা বাবাকে বাঁচাতে পারবো না মধু। মানে মানে কি বলছিস তুই দিদি? বাবাকে বাঁচাতে পারবো না মানে? 25 লাখ 25 লাখ টাকা লাগবে বাবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে। কোথা থেকে পাবো বলতো এতগুলো টাকা? কি করে অ্যারেঞ্জ হবে? কি করব আমরা? এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না। তার আগে বাবা অসুস্থ অবস্থাতেও দিদির মনের মতো করে জাঁকজমক করে দিদির বিয়ে দিয়েছিল। তারপর হাতে আর তেমন টাকাও ছিল না, ওই সামান্য PF এর টাকাই ভরসা। আমার নাচ শেখানো রোজগারও তেমন নয়। সব মিলিয়ে 25 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব বলে মনে হলো। আমি যেখান থেকে পারি টাকা জোগাড়ের চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই আমার কাছে জামাইবাবু এলেন। আমাকে এসে বললেন আমার জন্য একটা কাজের জোগাড় করেছেন। সেই কাজটা করতে পারলে নাকি আমাকে 25 লাখ টাকা দেবে। আমি না খুব অবাক হয়েছিলাম, কোন কাজ করলে আমাকে রাতারাতি 25 লাখ টাকা দেবে। তখন আমার জামাইবাবু বললেন এক দম্পতির সন্তান হচ্ছে না, আমাকে তাদের সাহায্য করতে হবে যাতে তারা মা বাবা হতে পারে। সাহায্য? কিরকম সাহায্য? মানে কি ওই দম্পতি সন্তান দত্তক নেবে আর আমাকে আয়ার কাজ করতে হবে নাকি? হে মা, না 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 না, তোকে সেটা কেন করতে হবে? তুই তো গুণী মেয়ে মধু, ও কি আর সেরকম বলেছে নাকি তোকে? না না। তাহলে আর কিভাবে সাহায্য করতে পারি আমি ওই দম্পতিকে? একটু ভালো করে বোঝাও। বলো বলো। বলছি দেখ মধু, ওনাদের সন্তান নেই, ঠিক আছে? তো ওনাদের
হয়ে মানে ওনাদের সন্তান ওনাদের হয়ে তুই ওনাদের সন্তান গর্ভে ধারণ কর। কি গর্ভে ধারণ? তুই এসব কি বলছিস দিদি? হ্যাঁ মা, তুই এরকম করছিস কেন বোন? এটা কোনো খারাপ কাজ নয়। আমি কি সেরকম কিছু বললাম বল? আর আমি তোর দিদি না? আমি কি চাইবো তুই কোনো অকাজ কুকাজ করে কোনো একটা বিপথে যাস? এটা খারাপ কাজ নয়, বরং এটা একটা নোবেল কাজ। তুমি একজন নিঃসন্তান মাকে সন্তান দেবে। না না না, আমার পক্ষে অসম্ভব। আর আমি চাই না এসবের মধ্যে ঢুকতে। কেন চাস না মধু? কেন চাস না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা কর। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ বোন। দেখ, এই প্রসেসের মধ্যে দিয়ে না অনেক মানুষ মানে অনেক বড় বড় মানুষরা গেছেন। এরা প্রত্যেকেই সারোগেসির মাধ্যমে বাবা মা হয়েছেন। কিন্তু আমি চাই না এই প্রসেসের মধ্যে ঢুকতে। কেন চাস না মধু? তোর বাবার চিকিৎসা হোক সেটা তুই চাস না? মা মা, তুমি এভাবে কেন বলছো? আমি কেন চাইবো না বাবার চিকিৎসা হোক? কিন্তু কিন্তু তার জন্য কি এটাই একমাত্র পথ? দেখো মধু, পথ তো অনেক আছে, কিন্তু এত তাড়াতাড়ি 25 লক্ষ টাকা এইভাবেই পাওয়া যেতে পারে। আর তাছাড়া যে উপায়ে সহজে টাকা রোজগার করা যায় সেটা কি তোমার জন্য খুব সম্মানের হবে? জামাই বাবু, মুখ সামলে। মধু মধু একটু বোঝার চেষ্টা কর মা। এই এতগুলো টাকা সহজে রোজগার করা যায় না। তাছাড়া আমি সব ভেবে দেখেছি, এটা তোর জন্য অনেক সম্মানের। মা, তুমি বুঝতে পারছো তো আমাকে কি করতে হবে? আমাকে প্রেগনেন্ট হতে হবে মা। 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভে ধারণ করতে হবে। আর তারপরেও সেই বাচ্চাটা কিন্তু আমার হবে না, অন্য কাউকে দিয়ে দিতে হবে। তার উপর কোনো অধিকার বোধ থাকবে না। আর তোমরা সমাজে মুখ দেখাতে পারবে এটার পর? মধু, তুই আবার সমাজ নিয়ে চিন্তা ভাবনা করা কবে থেকে শুরু করলি রে? না মানে তুই যে এত জায়গায় নাচ করে বেড়াস, সেসব নিয়েও তো কত লোকে কত কথা বলে। তুই তাদের কথা শুনিস না পাত্তা দিস? দিদি, নাচ করা আর গর্ভবতী হওয়া এক জিনিস নয়। আর এখানে কজন বুঝে বলতো সারোগেসির কথা? তোরা বুঝতিস? আমাদের যদি আজকে এই ক্রাইসিসটা না হতো, তোরা বুঝতিস? মা মা মা, তুমি অন্তত বোঝো। সবাই আমার চরিত্রে দাগ লাগাবে মা। এই কলঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো না। তোর বাবার কথা একটু বুঝবি না? হ্যাঁ, বাইরে কটা লোকের কথা তোর বাবার জীবনের চেয়ে তোর কাছে অনেক বেশি দামি হয়ে গেল মধু। বাবাকে বাঁচাতে এই রাস্তা নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না রিক। সারোগেসি করে রোজগার করব, এটাও না আমি মেনে নিতে পারছিলাম না। 25 লাখ টাকা জোগাড়ি করবো কিভাবে? তবু আমি চেষ্টা করেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে। তারপর দেখলাম আমি বাদে বাকি সবাই রাজি। সৌভিক, মা, আমি তোমাদের সব কথা বুঝতে পারছি। আমিও চাই বাবার চিকিৎসা হোক, কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া মানে আবার জীবনটা উল্টে পাল্টে যাওয়া, সেটা তোমরা বুঝতে পারছো? আমার আর কোনোদিন বিয়ে হবে না। আর সৌভিকই বা কেন মেনে নেবে এই সব? মধু মধু, আমরা সবাই সৌভিককে চিনি, জানি। ও খুব ভালো ছেলে বোন, আধুনিক ছেলে। তুই যদি ওকে একটু বোঝাস, ও নিশ্চয়ই বুঝবে, দেখিস। হ্যাঁ, আমারও মনে হয় তুই যদি সৌভিককে বুঝি বলিস ও বুঝবে। দেখবি ও তোকে মেনে নেবে রে। আমি তোর কাছে হাত জোড় করে বলছি, তুই তোর বাবার প্রাণটা ফিরিয়ে দে, ওই মানুষটাকে বাঁচিয়ে দে। না মধু, তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর মত নেই। বাবা। হ্যাঁ, আমি সবটা শুনেছি রে। দেখ মা, আমার এই শেষ বয়সের চিকিৎসার জন্য তোর সারাটা জীবন নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না।
তোর কেরিয়ার পড়ে আছে, তোর এখনো বিয়ে হয়নি রে মা। না রে মা, আমার মত নেই এ ব্যাপারে, আমার একেবারে মত নেই রে মধু। তারপরেও মায়ের কান্না, চোখের সামনে দিনের পর দিন আমার বাবার শরীরের অবনতি। সব মিলিয়ে না আমিও মেনে নিতে বাধ্য হলাম দিদি। এটাই মনে হয় একমাত্র পথ। তার মধ্যে একদিন আমার বাবা মাকে কি বলছিল জানো? ওগো, আমার একটু বিষ দেবে, যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই কথাটা শোনার পর আমি না আর নিজেকে ধরে রাখতে পারলাম না রিক। আমি সাথে সাথে সৌভিককে জানালাম যে বাবার চিকিৎসার জন্য সারোগেসির পথে রোজগার করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ও প্রথমে মেনে নেয়নি বিষয়টা, আর সেটাই স্বাভাবিক, আমারও মনে হয়েছিল। কিন্তু তারপর আমি ওকে যখন বললাম ওরা 25 লাখ টাকা দেবে, সৌভিকের মুখটাও না কেমন যেন বদলে গেল।